আজকের আলোচনার বিষয় খুব শর্ট বা খুব সংক্ষেপে আলোচনা করব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষের বিতর্কের ইতিহাস, কিভাবে বিতর্ক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। 1858 থেকে 1860 এই সময়কালের মধ্যে বঙ্কিমচন্দ্র তখন যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই সময় পর্বেই শিশির কুমার ঘোষের সঙ্গে বঙ্কিমচন্দ্রের যোগাযোগ এবং বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। বঙ্কিমচন্দ্র তার কাজে ব্যস্ত, শিশির কুমারও ঠিক তেমনটা তার কাছেই ব্যস্ত। 1868 খ্রিস্টাব্দে শিশির কুমার তখন অমৃতবাজার পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করছেন এবং পত্রিকাটি মানহানির মামলার জন্য সাময়িকভাবে বন্ধ হয়। পরবর্তীকালে 1871 খ্রিস্টাব্দে তিনি যখন বন্ধ হয়ে গেছে এবং কলকাতায় ফিরে আসেন এবং কলকাতার চিত্রশিল্পী গিরীন্দ্র কুমার এর সহায়তায় তিনি পুনরায় পত্রিকাটি প্রকাশ করছেন। এদিকে 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন নামে একটি পত্রিকা প্রকাশ করছেন এবং সেই পত্রিকার যে কতটা প্রসার এবং তার যে কতটা প্রভাব আমরা রবীন্দ্রনাথের জীবনস্মৃতিতেই রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন। যাই হোক, আমার বিষয় এইগুলো না, আমার বিষয় হচ্ছে বিতর্ক। তো 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ একটি ইন্ডিয়ান লীগ নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, মানে রাজনৈতিক দল তৈরি করছেন এবং সেই দলের জন্য আর্থিক সহায়তার জন্য বঙ্কিমচন্দ্রের দ্বারস্থ হন এবং বঙ্কিমচন্দ্র প্রথম দিকে একটু অসম্মত হন যে টাকাটা হয়তো দেবো কি দেবো না, এরকম একটা ভাবনা পরিকল্পনা। যাই হোক, পরিশেষে তিনি সম্মত হন এবং তখনকার কাশিমবাজারের রানী স্বর্ণময়ীর কাছ থেকে তিনি 400 টাকা নেন এবং শিশির কুমারকে তার দলের সাহায্যের জন্য দেন। কিন্তু একসময় তার মনে হয় যে টাকাটা হয়তো তিনি মানে জলেই ব্যয় করলেন বা অসৎ কাজে লাগছেন। যাই হোক, তিনি এরকম একটা মনে হওয়াতে তিনি পুনরায় টাকাটি ফেরত চান। এই যে ফেরত চাওয়া, এই ফেরত চাওয়াকে কেন্দ্র করেই শিশির কুমার ঘোষের সঙ্গে বঙ্কিমচন্দ্রের মতবিরোধ এবং বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন হয় এবং শিশির কুমারের হয়তো কোনো না কোনো কারণে হয়তো তার খুব খারাপ লাগে এবং তিনি কি করলেন, তখন তিনি অমৃতবাজার পত্রিকার সম্পাদক, যেহেতু পত্রিকা যেহেতু তার হাতেই রয়েছে, তখন তিনি কি করলেন, বঙ্কিমচন্দ্রের সম্পর্কে বিরুদ্ধ সমালোচনা শুরু করলেন। বঙ্কিমচন্দ্র তো দম্বর পাত্র নয়, তিনি কি করলেন, তিনি বৃষবৃক্ষ উপন্যাসের মধ্য দিয়েই এই শিশির কুমার ঘোষকে তিনি তাকে আক্রমণ করতে শুরু করলেন এবং যদিও প্রথম দিকে বঙ্কিমচন্দ্র কোনো উত্তর দেননি, কিন্তু উপন্যাসের মাধ্যমেই তিনি তার প্রতিরোধ তৈরি করলেন। এবং আমি একটু একটা জায়গা উল্লেখ করার চেষ্টা করছি যে বৃষবৃক্ষ উপন্যাসেই একটা চতুর্থ পরিচ্ছেদ আছে, সেখানে লিখছেন যে নগেন্দ্র প্যাকেটে কুন্দনন্দিনীর গ্রাম মধ্যে গমন করিলেন, শুনিলেন যে গ্রামের নাম ঝুমঝুমপুর। এই যে অল্পশ্রুত নাম থেকেই মানে আমরা মোটামুটি একটা অনুমান করতে পারছি যে এটা শিশির কুমারের প্রতি ইঙ্গিত আছে। আরেকটি জায়গায় একই উপন্যাসের একই প্রথম পরিচ্ছেদে একটা কোটেশন ব্যবহার করছি, যেখানে উল্লেখ করছি যে যে জেলায় সেই গ্রাম, আমরা তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। এই যে অপ্রয়োজনীয় সংবাদ উপন্যাসে তুলে ধরছেন এবং কোনো সত্য কাহিনীকেই তিনি কি করছেন, হয়তো চাপা দেওয়ার চেষ্টা করছেন। এই যে বৃষবৃক্ষ উপন্যাসে যার শুরু, সেইটা আরও মারাত্মক আকার ধারণ করালেন কোথায়, তার বৃষবৃক্ষ উপন্যাসের অস্পষ্ট ইঙ্গিতটা তিনি কী করলেন, রজনী উপন্যাসে তিনি মারাত্মকভাবে দিলেন এবং রজনী উপন্যাসে তিনি একটি চরিত্রও সৃষ্টি করলেন যে হীরালাল। অলরেডি আমরা জানি এর আগে শিশির কুমার ঘোষ কিন্তু নাটক লিখেছেন এবং তিনি অমৃতবাজার পত্রিকা চালু করেছেন এবং কিছুদিন সেই পত্রিকাটি তার বন্ধ হয়ে গেছিল এবং সেই প্রসঙ্গটাকে তিনি কি করলেন, যে রজনী উপন্যাসে হীরালাল চরিত্রে দুষ্ট প্রকৃতির একটা মানুষ তৈরি করলেন, লোকটিকে তৈরি করলেন এবং প্রথম খণ্ডের রজনীর কথা পঞ্চম পরিচ্ছেদে তিনি কি করলেন, দেখুন যে তারপর কোনো গ্রামে 12 টাকা বেতনে হীরালাল মাস্টার হইয়া গেল, সে গ্রামে মদ পাওয়া যায় না বলিয়া হীরালাল পলাইয়া আসিল, তারপরে সে একখানা খবরের কাগজ করিল, দিন কতক তাহাতে খুব ব্যস্ত হইল, বড় পসার জাকিল, কিন্তু অশ্লীলতা দোষে পুলিশের টানাটানি আরম্ভ করিল, ভয়ে হীরালাল কাগজ ফেলিয়া রূপস হইল, অন্যপায় হইয়া নাটক লিখিতে আরম্ভ করিল, নাটক একখানি বিক্রয় হইল না। অর্থাৎ আমরা এইটুকু অন্তত জানি যে গিরিশচন্দ্র ঘোষ 900 রুপিয়া এবং বাজারের
লড়াই বলে দুটি নাটক কিন্তু লিখেছিলেন এবং তার অমৃতবাজার পত্রিকা কিন্তু একবার মানহানির মামলার সম্মুখীন হয়েছিলেন। সেই কথাটাই কিন্তু কি সুন্দরভাবে বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসে তুলে ধরলেন। কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, যে বঙ্কিমচন্দ্র যিনি এই বিষয়টাকে পছন্দ করতেন না। কারণ একবার লালবিহারী দে দীনবন্ধু মিত্রের সুরধ্বনি বলে একটি কাব্য আছে, সেই কাব্যের কড়া সমালোচনা করেছেন এবং তাতে দীনবন্ধু কী করেছিলেন, তার জামাইবাড়ি উপন্যাসে ভোরতারাম ভাট নামে একটি চরিত্র কিন্তু সৃষ্টি করেছিলেন এবং যে জিনিসটা বঙ্কিমচন্দ্র মোটেই পছন্দ করতেন এবং তিনি বঙ্কিমচন্দ্রকে বলেছিলেন, বঙ্কিমচন্দ্র দীনবন্ধুকে বলেছিলেন যে দীনবন্ধু যে ইহাতে রাগ করিয়াছিলেন ইহাই অন্যায়। ভোতারাম ভাট দীনবন্ধুর চরিত্রের ক্ষুদ্র কলঙ্ক। ভালো করে বুঝুন যে দীনবন্ধু ভোতারাম ভাট চরিত্রকে অঙ্কন করে যেমন লালবিহারী দেকে যে সমালোচনা করেছিলেন সেটাকে তিনি মানতে পারছেন, অথচ তিনি সেই কাজটি করছেন। দেখুন যে রজনী উপন্যাসে হীরালাল চরিত্রের মধ্য দিয়েই তিনি একই কাজটি করছেন, অর্থাৎ একজন যে কথাটা তিনি বলছেন সেই কথাটা নিজেই কিন্তু মানতে পারছেন। এই যে বিতর্ক, এই বিতর্কটি আমরা পাচ্ছি এবং পরবর্তীকালে এই বিতর্ক আরও দীর্ঘায়িত হয় এবং বসন্তক নামক একটি কার্টুনের মধ্য দিয়ে এই পত্রিকার মানে আরও ছড়িয়ে পড়ে। যাই হোক, আমার বলার বিষয়ই ছিল যে বঙ্কিমচন্দ্রের সঙ্গে শিশির কুমারের বিতর্কের কারণ আর কিছুই না, ইন্ডিয়ান লীগ পত্রিকা মানে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা এবং সেখানে চাঁদা দেওয়া এবং সেই চাঁদাটা তার মনে হয়েছে যে এটা মনোপুত হয়নি, ফেরত চাওয়া, এবং সেই ফেরত চাওয়াকে কেন্দ্র করে শিশির কুমারের সঙ্গে এই যে বঙ্কিমের যে দীর্ঘ বিতর্ক, এই বিতর্কটি আলোচনা করার কথা ছিল এবং সেটি করলাম। যদিও আপনাদের এইরকম বিষয় জানার মানে ভালো লেগে থাকে এবং আপনারা যদি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই জানাবেন। আমি বিভিন্ন ধরনের বিষয় এইভাবে আলোচনা করতে পারি বা আলোচনা করব আপনাদের কথা মতো। তবে এইটুকু বলার যে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, হয়তো আমার প্রথম প্রয়াস বলতে আমি এইভাবে কখনো এইভাবে মাইকে বা এইভাবে কখনো ক্যামেরার সামনে দাঁড়াই না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কথা যদি কিছু হয় তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমার আরও ভিডিও তৈরি করার যে একটা উৎসাহ সেটা হয়তো আরও বেশি পাবো। ধন্যবাদ।